সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জয়েন্ট পেইন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সৈয়দ গোলাম মগনি মাওলা 1973 সালের জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেন। তিনি 1999 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হসপিটালে মেডিসিন বিভাগের ইউনিট প্রধান ও অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। দর্শকদের শুভেচ্ছা। জয়েন্ট পেইন সম্পর্কে স্যার যদি একটু জানাতেন যে এটি কি ধরনের ব্যথা এবং এর ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে যদি একটু আমাদেরকে জানাতেন, এবং কোন বয়সে বেশি হয়ে থাকে? সব বয়সেই আমরা যদি বলি যে শিশুদের, যুবকদের, বৃদ্ধদের সব বয়সেই আছে বিভিন্ন ধরনের কারণে এই যে আমাদের গিরা ব্যথা বা জয়েন্ট পেইন বা ইনফ্লামেশনগুলো হতে পারে। তো এক একটা গ্রুপের আলাদা আলাদা ডায়াগনোসিস আমরা ধরে নেই। তো যেমন আমরা যদি শিশুদের কথা বলি, আমাদের কাছে প্রায় মায়েরা নিয়ে আসেন যে আপনার বাচ্চাদের ব্যথা হচ্ছে। তো এর মধ্যে আমি বলবো যেটা যে কোনো জয়েন্ট পেইন যদি হয় বা গিরা ব্যথা হয়, তাহলে কয়েকটি বিশেষ লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে। এই লক্ষণগুলো হলো খারাপ। সেগুলো কি? একটি হচ্ছে আপনার গিরা যদি গরম হয়ে লাল হয়ে ফুলে যায়, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আর্থ্রাইটিস। যদি দেখা যায় যে ব্যথা, আপনি যদি বিশ্রাম নেন, বসে থাকেন, তাহলে ব্যথা বেড়ে যাচ্ছে। বিশেষ করে রাতের বেলা আপনি সারাদিন সারা রাত শুয়ে থাকার পর সকালবেলা উঠে আপনি যদি দেখেন যে আপনার ব্যথাগুলো অতিরিক্ত বেশি, বিছানা থেকে নেমে হাঁটতে আপনার কষ্ট হচ্ছে, পা ফেললে পায়ে ব্যথা হচ্ছে, এবং আপনি দিনের স্বাভাবিক কাজ, সকালবেলার প্রাতকৃত নাস্তা বা অন্যান্য যে কাজগুলো, সেগুলো করতে করতে দেখা যায় ধীরে ধীরে এই ব্যথাগুলো কমে আসছে। এই জিনিসগুলো যেটাকে আমরা বলি মর্নিং স্টিফনেস, তাহলে আপনার গিরা লাল হয়ে গরম হয়ে ফুলে গেলে, আপনার যদি বিশ্রামে ব্যথা বেড়ে যায়, সকালবেলা যদি অতিরিক্ত ব্যথা থাকে যেটি আস্তে আস্তে চলাচল করলে কমে যায়, এর পাশাপাশি যদি আপনার সেই যে অঙ্গে আপনার ব্যথা, সেই অঙ্গের যদি কর্মক্ষমতা কমে যায়, যে হাতের ব্যথা এমন যে আপনি হাত নাড়াতে পারছেন না, বা পায়ের ব্যথা এমন যে আপনি হাঁটতে পারছেন না, এইসব ক্ষেত্রে আপনি ব্যাপারটাকে গুরুত্বের সাথে নিতে হবে। এর পাশাপাশি কিছু ব্যথা আছে যেগুলোতে কিন্তু আমরা যদিও এখন জয়েন্ট পেইন বা গিরার ব্যথা বলছি, অনেক সময় দেখা যায় পুরো হাত জুড়ে বা পুরো পা জুড়ে ব্যথা হয়। এগুলো আসলে সাধারণত জয়েন্ট সংক্রান্ত না, নিউরোপ্যাথিক পেইন। আচ্ছা, হ্যাঁ, যেটা দেখা যায় যে আমাদের ডায়াবেটিস রোগীদের খুব কমন এই ব্যথাগুলো হয়। তারা বলে যে আমার সারা পা খুব চাবায়, পা কামড়ায়, বেশি হয় পায়ে, কারণ আপনি জানেন যে পেরিফেরাল নিউরোপ্যাথি ডিস্টাল বা দূরবর্তী অংশগুলোকে বেশি আক্রমণ করে। হাতেও হয়। তারপর আবার আপনি জানেন কার্পাল টানেল সিনড্রোম আছে, যে এই হাতে দেখা যায় যে শুধু হাতে ঝিনঝিন করে, ব্যথা করে। আমাদের সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আছে, অর্থাৎ আমাদের ঘাড় বা কোমরের হাড় সরে গিয়ে আমাদের যে স্পাইনাল কর্ডের যে আমাদের মূল যে স্নায়ুর যন্ত্র বা স্নায়ুর যে সেন্টারগুলো, সেগুলোতে চাপ দেয়, নার্ভ কম্প্রেশন, তখন হচ্ছে ব্যথাগুলো ছড়িয়ে পড়ে। আচ্ছা, তো অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যথা তো রয়েছে। তো এই যে গিরায় গিরায় ব্যথার যে সমস্যা, এটি যখন আসলে ইয়াং এজে হয়, অনেক সময় আমরা শুনি যে অনেক কম বয়সী, স্পেশালি নারীদের ক্ষেত্রে এটি শোনা যায়, বা এই যে ইনফ্লামেটরি জয়েন্ট পেইনগুলো, এই পেইনগুলো হলে আসলে তৎক্ষণাৎ কি করতে হবে? অনেকে দীর্ঘমেয়াদী হয়তো ব্যথানাশক খাচ্ছেন দোকান থেকে কিনে, এটি তো অনেক সময় ক্ষতি সাধন করতে পারে। তো তাদের জন্য কি অ্যাডভাইস রয়েছে আপনার? প্রথমে আমি একটু শিশুদের ব্যাপারে, মায়েদের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করব, যে প্রায় কিন্তু এই যদি আমি যে একটু আগে যে জরুরি সিমটমগুলো বললাম, যে গিরা ফুলে যাওয়া, ওই ধরনের যদি না হয়, এমনিতে পায়ে ব্যথা বা একটু গিরা ব্যথা, যেটাকে আমরা গ্রোয়িং পেইন বলি। কারণ আসলে দেখা যায় যে এই 5 বছর থেকে 10 বছর এই সময়ের বাচ্চারাই বেশি আসে, যে মায়েরা বলে যে রাতে সারাদিন ভালো, রাতের বেলা এসে বলে যে মা পা ব্যথা, পা টিপে দাও। তো এটা কিন্তু আসলে গ্রোয়িং পেইন।
এটার জন্য আসলে আপনাকে বেশি কিছু করতে হবে না, হালকা একটু গরম শেক, একটু প্যারাসিটামল জাতীয় ওষুধ, একটু বিশ্রাম, এটাই যথেষ্ট। কারণ এই সময় ওরা লম্বা হচ্ছে, পাশাপাশি সারাদিন ছুটি করে, দেখা যায় যে সন্ধ্যার সময় ওদের পা ব্যথা করে বা হাত ব্যথা করে। যদি গিরা ফুলে না যায় তাহলে এই ধরনের ব্যথাকে তেমন একটা নিয়ে শঙ্কিত হবার কিছু নেই। আরেকটা হচ্ছে যে আপনার যখনই কোনো ইনফ্লামেশন বা আর্থ্রাইটিসের কারণে আপনার গিরা ব্যথা হবে, তখন কিন্তু আপনার সাথে জ্বর থাকবে, যেটাতে থার্মোমিটারে 100-র উপরে। তার সাথে কিছু অন্যান্য যে আমরা বলি যে অ্যাসোসিয়েটেড সিমটমস, অর্থাৎ ক্ষুধামন্দা, এই জিনিসগুলো থাকবে। তো জ্বর যদি না থাকে, এমনি সাধারণ ব্যথা, ওগুলিকে অত গুরুত্ব দেওয়ার কিছু নেই। আর যেটা আপনি বলছিলেন যে একটু যুবকদের বা যুবতীদের যে ইয়েগুলো হয়, তাতে হচ্ছে যে আমাদের কিছু রোগ আছে, আপনি জানেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস বা অন্যান্য আমাদের যে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিগুলো আছে, এগুলোর সাথে দেখা যায় যে আরও কিছু লক্ষণ থাকে। সাধারণত মেয়েদের একটু ব্যথা এবং বাত বেশি, যেটা আপনি বলছিলেন, এই ধরনের, অর্থাৎ গর্ভবতী হতে পারেন এই যে বয়সটা আপনার মাসিক হওয়ার পর থেকে আপনার 40 বছর বয়স পর্যন্ত, এই সময় মেয়েদের যদি এই ধরনের গিরা ব্যথার সাথে দেখা যায় যে মুখে ঘা হচ্ছে, রোদে গেলে এই অঞ্চলগুলো আপনার লাল হয়ে যাচ্ছে, চর্মরোগের মতো হচ্ছে, যেটাকে আমরা বাটারফ্লাই র্যাশ বলি, তার সাথে যদি দেখা যায় যে রক্তশূন্যতা, অল্পতে দুর্বল হয়ে যাওয়া, তাহলে আপনার ওই গিরা ব্যথা, যেগুলো গিরা ফুলে যায়, ব্যথা থাকে, তার সাথে যদি এরকম বারবার মুখে ঘা হয়, যদি রোদে গেলে মুখমণ্ডলের এইসব জায়গায় র্যাশ বা চর্মরোগ দেখা যায়, যদি দেখা যায় যে আপনার রক্তশূন্যতা দেখা দিয়েছে, এগুলো হচ্ছে এসএলই লক্ষণ। এই ধরনের যদি জয়েন্ট পেইনের সাথে অন্যান্য লক্ষণ থাকে, তাহলে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। অন্যদিকে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিগুলোতে দেখা যায় যে কোমরে বেশি ব্যথা হয়। কোমরের ব্যথা দু কারণে হয় মূলত। একটি হচ্ছে স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, আরেকটি হচ্ছে যেটা একটু বয়সকালে যেটা হাড়ের ক্ষয় বা আপনার অস্টিও আর্থ্রাইটিসের কারণে হাড় সরে গিয়ে ব্যথা হয়, রগে চাপ পড়ে। এইসব ক্ষেত্রেও ওই লক্ষণগুলো থাকবে। এর পাশাপাশি কারো কারো দেখা যায় ডায়রিয়া হয়, একটু পাতলা পায়খানা হয় এই গিরা ব্যথার সাথে। কারো কারো আপনি জানেন সোরিয়াসিস বা বিশেষ ধরনের চর্মরোগ দেখা যায়, যেখানে চর্মরোগগুলোতে দেখা যায় যে খুশকির মতো সাদা সাদা চামড়া উঠে, স্কেলিং হয়, যেটা সাধারণত রোদে বা ড্রাই সিজনে এই চুলকানি বেড়ে যায়। তার সাথে চুলকানি থাকে এবং চর্মরোগ থাকে, এবং চুলকালে সাদা সাদা খুশকির মতো কিছু স্কেলিং বা চামড়ার গুঁড়ো ঝরে পড়ে, এই ধরনের লক্ষণ থাকে। কারো কারো প্রস্রাবের সাথে জ্বালা পোড়া হয়, চোখ লাল হয়, যেটাকে আপনি জানেন যে আমরা রিটার সিনড্রোম বলি, যে গিরা ব্যথা, প্রস্রাবের ইনফেকশন, সাথে চোখ লাল হয়ে যাওয়া। তো এই উপসর্গগুলো যদি থাকে, তাহলে আপনি অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞ বা বাত বিশেষজ্ঞের সাথে আলাপ করুন। আচ্ছা, তো অনেকেই কিন্তু এই ধরনের বাতের সমস্যায় দেখা যায় যে যেহেতু একটি দীর্ঘমেয়াদী ব্যথার সমস্যা, অনেক সময় পেরিফেরি থেকে একেবারে ডায়াগনোস হওয়া পর্যন্ত হয়তো অনেকটা দেরি হয়ে যায়, এবং অনেকে এটি আমলে না নিয়ে বিভিন্ন ধরনের অপচিকিৎসার শিকার হয়ে কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসেন। তো এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা স্মল জয়েন্টের যে আর্থ্রাইটিসগুলো, এটি থেকে কি আসলে দেরি হয়ে গেলে কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে কিনা, তো এ সম্পর্কে কখন সচেতন হতে হবে? যখনই আপনি দেখবেন যে আপনার গিরাগুলো ও যে লাল হয়ে গরম হয়ে ফুলে যাচ্ছে বারবার। দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন দেখবেন যে আপনার আঙ্গুল বা গিরা কোনো বাঁকিয়ে যাচ্ছে, যেটাকে আমরা ডিফর্মিটি বলি। জানেন রিউমাটয়েড আর্থ্রাইটিসে হাতের আঙ্গুলগুলো মূলত হাতকে আক্রমণ করে এবং হাতের আঙ্গুলগুলো একটু বাঁকিয়ে যায় বা বেঁকিয়ে যায়। তো এরকম যদি যখন আপনি দেখবেন জয়েন্ট স্টিফনেস, অর্থাৎ আপনার গিরাগুলো যতটা আপনার আঙ্গুলির সঞ্চালন বা এই যে হাতের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, আপনার যে স্বাভাবিক গিরার যে মুভমেন্টগুলো, বা আপনার সেখানে যদি আপনার জড়তা আসে, আপনি ঠিক মতো নাড়াতে পারছেন না, বা ওখানে যদি কোনো বিকৃতি আসে,
যেটা বাঁকিয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, বা জয়েন্টটা কেমন জানি এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে, এই ধরনের লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে অবশ্যই বুঝতে হবে যে না, আমার একটি খারাপ রোগ হয়েছে। তবে এগুলো আসলে অ্যাডভান্স স্টেজ, অর্থাৎ ইতিমধ্যে এইগুলো তাদেরই হবে যাদের ইতিমধ্যে রোগটা বেশ আগিয়ে গেছে। সুতরাং তার আগে একটা লং ডিউরেশনের পরে এই ধরনের কমপ্লিকেশন আসতে পারে। তো এসব ক্ষেত্রে আমরা যেটা বলবো যে কোনো গিরা ব্যথায় প্রাথমিকভাবে আপনি একটু গরম সেক নিন। আমি যে লক্ষণগুলো বললাম যে গিরা ব্যথার ওই লক্ষণগুলো আছে কিনা, আনুষঙ্গিক সাথের লক্ষণগুলো আছে কিনা, এগুলো খেয়াল করুন। আর প্যারাসিটামল বাইরে আপনি নিজের থেকে কোনো ওষুধ খাবেন না। তবে ডাক্তারদের কাছে গেলে আমাদের যেটা হয় যে আমরা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নিই, ওরা ওর ব্যথার ওষুধ দিয়ে দেয়। আমরা অনেক সময় হোমিওপ্যাথি হার্বাল ওষুধ নেই। হ্যাঁ, এগুলোর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ আমরা অনেক সময় না জেনেই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরেই এই ধরনের রোগে চিকিৎসা করতে হবে, এবং ব্যথানাশক যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে চিকিৎসক। তবে যখন আপনার রোগ নির্ণয় হবে, আপনি যখন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা এই ধরনের নির্দিষ্ট একটি রোগের আপনি যখন বুঝতে পারবেন, রোগী হবেন, তখন হয়তো দেখা যাবে চিকিৎসক, আমরা এগুলো বিভিন্ন প্রোটোকল আছে, তখন চিকিৎসক সেটা বুঝে আপনাকে এমনভাবে ব্যথার ওষুধ দেবেন যেন কিডনির ক্ষতি না হয়। কোন ধরনের সমস্যায় কি ধরনের জয়েন্ট পেইন হতে পারে প্রত্যেকটি ব্যথা আমরা আসলে চেষ্টা করেছি ডিসক্রাইব করার। এখন একটু জানাবেন, এই যে আমাদের এক ধরনের কনসেপশন থাকে যে জয়েন্ট পেইন মানেই বা জয়েন্ট বলতেই আমরা আসলে এক বিশেষ ধরনের চিকিৎসকের বা অনেক সময় দেখা যায় সার্জনের কাছে চলে যাচ্ছি আমরা। তো কি অ্যাডভাইস থাকবে আমাদের দর্শক যারা আছেন তাদের জন্য? আমি বারবার যেটা বলছি যে সেই যে খারাপ লক্ষণগুলো, অর্থাৎ গিরা ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, ব্যথা হয়ে যাওয়া, ক্ষুধামন্দা দেখা দেওয়া, বিভিন্ন চর্মরোগ দেখা দেওয়া, চোখ লাল হয়ে যাওয়া, সকালবেলা উঠে অতিরিক্ত ব্যথা অনুভব করা, এই লক্ষণগুলো দেখলে আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞ অথবা রিউমাটোলজিস্ট বা বাত বিশেষজ্ঞের কাছে যাবেন। সাধারণত আমি সম্মান রেখেই বলছি যে হাড় ভেঙে না গেলে বা হাড়ের বিকৃতি না হলে, ওই যে জয়েন্ট ডিফর্মেশন না হলে সাধারণত কোনো অর্থোপেডিক সার্জন বা অন্য সার্জনের কাছে এই বাত ব্যথার জন্য প্রয়োজন নেই, কারণ ওনারা মূলত হাড় ভেঙে গেলে বা হাড়ের কোনো বিকৃতি দেখা দিলে সেটা ওনারা সার্জারির মাধ্যমে চিকিৎসা করে থাকেন। এই বাত ব্যথাটা মূলত মেডিসিন বিশেষজ্ঞ এবং রিউমাটোলজি বা বাত ব্যথা বিশেষজ্ঞদের কাছেই এটার মূল চিকিৎসা রয়েছে। বয়স্ক যারা রয়েছেন আমাদের সিনিয়র সিটিজেন্স, তাদের কিন্তু দেখা যায় অবসরের পরে একটা সময় তারা কিন্তু বসে নামাজ পড়তে হচ্ছে, অনেক ক্ষেত্রে সেটা অনেক কষ্টকর হয়ে যায় বা দীর্ঘ সময় বসে থাকতে পারেন না। হাঁটুর জয়েন্টের যে ব্যথাটি এটি কিন্তু তীব্রতর হয়, তো সেই সম্পর্কে কি বলবেন? আসলে এই হাঁটুর ব্যথার সমস্যাটি কীরকম? তাহলে এই জিনিসটাকে আমরা বলি মূলত অস্টিওআর্থ্রাইটিস। এই ক্ষেত্রে যেটা হয় আসলে, যেটাকে আপনি জানেন ডিজেনারেটিভ, অর্থাৎ আমাদের শরীরটা একটা মেশিনের মতো, এটা চলছে। তো যখন এটা 60 বছর 50 বছর 60 বছর ধরে সার্ভিস দিচ্ছে, তো স্বাভাবিকভাবেই তখন দেখা যায় যে হাঁটুর সমস্যা দেখা দেয়। এবং হাঁটুটা যেহেতু আমাদের ওজনটা মূলত বহন করে, তো সুতরাং ওজনাধিক্যকে পরিহার করা এবং নিয়মিত সকালবেলা বা বিকেলবেলা একটু এক্সারসাইজ করা, হ্যাঁ, সাধারণ যে হাঁটা একটা নির্দিষ্ট সময়, আর অতিরিক্ত হাঁটুর উপর কোনো বেশি বল প্রয়োগ না করা, অতিরিক্ত ভারী জিনিস বহন না করা, এই জিনিসগুলো করলে হাঁটুটা ভালো থাকে। আরেকটা আমি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব যে অনেক সময় আমরা একটু ব্যথা তীব্র হলে হাঁটুতে বিভিন্ন ইনজেকশন দেওয়া হয়। তো ইনজেকশনটা কিন্তু আসলে ভালো চিকিৎসা না। হ্যাঁ, ইনজেকশন একটা চিকিৎসা পদ্ধতি বটেই, বাট সেটা হচ্ছে যখন ব্যথা স্বাভাবিকভাবে সহ্য করা যাচ্ছে না, তখন আমরা একান্ত ইয়েতে, কারণ ইনজেকশন দিলে 3 মাস বা ঊর্ধ্বে 6 মাস ব্যথাটা প্রশমিত থাকে, তারপর কিন্তু আবার হয়ে যায়। তো যার জন্য পারতপক্ষে ইনজেকশন পরিহার করাই ভালো। তবে একজন অভিজ্ঞ চিকিৎসক যখন মনে করবেন যে না ওষুধে কাজ করছে না, অতিরিক্ত ব্যথা, তখন অবশ্যই নিতে হবে। স্যার, আমাদের অনুষ্ঠানে একটু নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছে।
সাধারণত দেখা যায় যে গাউট রোগীদের কিছু কিছু খাবার, যেমন ডাল জাতীয় খাবার, বিচি বা বিভিন্ন সবজি আছে, যেমন হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, গরুর মাংস, কলিজা ইত্যাদি জাতীয় খাবারগুলো যখনই তারা বেশি করে খাচ্ছে বা খাদ্য তালিকায় 2-3 দিন পর পর রিপিট করছে, তখনই দেখা যাচ্ছে তাদের পায়ের গোড়ালি ফুলে যাচ্ছে, পা প্রচণ্ড ব্যথা করছে, মাসেল ক্র্যাম্পিং হচ্ছে, ইভেন তাদের পায়ের রগেও কিন্তু টান ধরতে পারে। ছোলা একটা সেকেন্ড ক্লাস প্রোটিন, যেটা ডাল হওয়ার কারণে গাউট রোগীদের কিন্তু এইটা প্রতিদিন খাওয়ার কারণে কিন্তু সমস্যাটা বেড়ে যেতে পারে। অনেকেই আছে যে ছোলাটা হয়তো ডিরেক্টলি বাদ দিয়ে দেওয়ার পরেও কিন্তু সমস্যাটা থেকে যাচ্ছে। সমস্যাটা এই কারণে থেকে যাচ্ছে, কারণ হলো দেখা যাচ্ছে যে আমরা ডাল থেকে যে বেসন তৈরি করছি, এই বেসন দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বেগুনি, পেঁয়াজু বা অন্যান্য আলুর চপগুলো করে থাকি। কিন্তু দেখা যায় যে এগুলো তারা না জানার কারণে তারা খুঁজে পাচ্ছে না। মনে করে অনেক সময় তারা ভেবে থাকেন যে আমরা হয়তো অন্যান্য খাবার খাচ্ছি, কিন্তু কেন ইউরিক অ্যাসিডটা বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাদের মনে রাখতে হবে এখানে ডালের তৈরি যে বেসনটা, সেটার ব্যবহারটা স্কিপ করে তাদেরকে যে কোনো ধরনের চালের গুঁড়ি বা অন্যান্য কর্নফ্লাওয়ার যেগুলো থাকে, এগুলো ব্যবহার করে কিন্তু এগুলো তৈরি করতে হবে। তাহলে দেখা যাবে যে তার ইউরিক অ্যাসিডের যে প্রবণতাটা বা বেড়ে যাওয়া বা গাউট রোগীদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে। এছাড়াও আরও কিছু খাবার আছে, তার মধ্যে একটি হলো হালিম। আপনারা সবাই জানেন যে হালিম কিন্তু ডাল থেকেই তৈরি হয়। বিভিন্ন ধরনের ডাল এবং সাথে একটু চাল মিশিয়ে কিন্তু সাথে আবার গরুর মাংসটা মিক্স করে কিন্তু হালিম তৈরি করা হচ্ছে, এবং এখানে 3টি উপাদান বা 4টি উপাদানই কিন্তু গাউট রোগীদের জন্য হার্মফুল। এছাড়াও আরও কিছু উপাদান আছে, যেমন বিভিন্ন ধরনের সবজি তারা ব্যবহার করে থাকেন বা বিচি ব্যবহার করে থাকেন, যেগুলো থেকে কিন্তু তাদের এই রোগের ধরনটা কিন্তু বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা শর্করা জাতীয় একটা খাবার নিয়ে, যেমন চিড়া হতে পারে, চিড়ার সাথে দই হতে পারে বা কলা হতে পারে। এছাড়াও কিন্তু আপনারা ন্যাচারাল যে ধরনের আমরা অ্যাজ ইউজুয়াল খাবারগুলো ঘরে খেয়ে থাকি, সেই ধরনের খাবার দিয়ে কিন্তু গাউট রোগীদের ক্ষেত্রে অনেকটা উপকার হবে। তাহলে হবে কি, পায়ের ব্যথা বা পা ফুলে যাওয়া এই ধরনের সমস্যাগুলো থেকে দূরে থাকতে পারবেন। মোটামুটি যদি আপনারা একদম ব্যালেন্স খাবার দিয়ে এবং এই উপাদানগুলো, যেমন ডালের কথা বলেছি, বিশেষ করে ডাল দিয়ে তৈরি ছোলা বলেছি, হালিম বলেছি, এই খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, এবং পাশাপাশি ফ্রেশ খাবারগুলোকে রেখে, যেগুলো গাউট রোগীদের জন্য ভালো সেই খাবারগুলো রেখে এবং প্রচুর পরিমাণে পানি গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের জন্য পানি গ্রহণ বাধ্যতামূলক। অতিরিক্ত পানি গ্রহণ করলে এটি দেখা যায় ইউরিনের মাধ্যমে অনেকটা এটা রিকভার করা সম্ভব। তাহলে আপনাদের গাউট রোগ থেকে দূরে থাকতে পারবেন। স্যার, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি, সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? বলবো সুষম খাদ্য গ্রহণ করুন, যেন আপনার খাদ্যে যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন ডি, আয়রন এসব যেন উপাদানগুলো থাকে। অর্থাৎ শাকসবজি বেশি বেশি খাওয়া, নিয়মিত রোদে যেতে হবে, কারণ রোদ থেকে ভিটামিন ডি তৈরি হয়। আজকাল দেখা যায় যে অনেক, বিশেষ করে নাগরিক জীবনে আমাদের রোদে যাওয়াটা কমে গেছে অনেক, শিশুদের ক্ষেত্রে বিশেষভাবে, বা বয়োবৃদ্ধরা যেন রোদে যান এবং সুষম খাবার গ্রহণ করেন, নিয়মিত একটু ব্যায়াম করেন এবং ওজন আধিক্য যেন পরিহার করেন। তাহলে আমাদের এই জয়েন্টের স্বাস্থ্য ভালো থাকবে। আশা করি সবাই সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে এবং সুপ্রিয় দর্শকদেরকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল জয়েন্ট পেইন নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক উপকারে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। থাইরয়েড হচ্ছে এক ধরনের এন্ডোক্রাইন গ্রন্থি বলি, শরীরের একটা অঙ্গ যেখান থেকে হরমোন তৈরি হয়। কোথায় থাকে? আমাদের ঠিক গলার নিচে প্রজাপতির মতো একটা অঙ্গ। অনেকের ধারণা আছে যে গলা ফুলে যায়। আমরা বিশেষ করে উত্তরবঙ্গের লোকজন যারা আছে তারা জানে গলগণ্ডবল একটা রোগ হয় বা ঘ্যাগ হয়। এই থাইরয়েড গ্রন্থিটা ফুলে গেলে এই রোগটা দেখা দেয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।